আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আগামী 12ই ফেব্রুয়ারি 300 আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে বলেও জানান তিনি। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, পাবনা 1 ও পাবনা 2 নিয়ে জটিলতা দূর হয়েছে, তাই 300 আসনেই নির্বাচন হবে। প্রেস সচিব বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট 6,48,00,000 পুরুষ ভোটার এবং নারী ভোটার 6,28,200,000 জন। তিনশো আসনে ইলেকশন হবে। আগে আপনি জানেন বেশ কয়েকদিন আগে পাবনা 1 ও পাবনা 2 এর ডিলিমিটেশন নিয়ে একটু শঙ্কা দেখা, ডিলিমিটেশন নিয়ে কিছু কনসার্ন রেজ করার কারণে এটা একটা আনসার্টেনিটিতে পড়েছিল। বাট এখন ইলেকশন কমিশন জানিয়েছে পাবনা 1 ও পাবনা 2 এর ইলেকশন হবে একই সাথে 12ই ফেব্রুয়ারি। আজকে মিডনাইট থেকে ইলেকশন কমিশনের সচিব জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের ছাপা আজকের মিডনাইট থেকে শুরু হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে এই প্রচার অভিযান শুরু করেন। এ উপলক্ষে বুধবার রাতে সিলেট পৌঁছান তিনি। এরপর রাত 1টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুর বাড়ি থেকে তিনি এই প্রচার অভিযান শুরু করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান। এর আগে সিলেট পৌঁছেই হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন তিনি। দেশের মানুষের কাছে যে জবান দিয়েছে সেই জবান যাতে বিএনপি বাস্তবায়ন করতে পারে, দেশের মানুষের কষ্ট যাতে বিএনপি বোঝাতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করবেন। আপনারা ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। সিলেট নগরের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানাতে সিলেট থেকে টেলিফোনে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। কথা বলবো তার সঙ্গে। মোহসান, জনসভা কখন শুরু হতে পারে আর তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দীর্ঘ প্রায় 21 বছরের বেশি সময় পর আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট নগরীতে এসেছেন এবং এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের সামনে কিছুক্ষণ পরই আসলে তিনি সিলেট মহানগরীর যেই আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে সেখান থেকে তিনি আসলে তার নির্বাচনী সমাবেশে আসবেন এবং সেখান থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এখানে কথা বলবেন। এবং আমরা দেখছি গতকাল রাতে কিন্তু বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছান এবং সেই সিলেটে প্রথমে তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন এবং এরপরে হযরত শাহপরানের মাজার জিয়ারত করে তিনি আসলে তার নির্বাচনী কার্যক্রমের প্রচারণা শুরু করেন এবং রাতেই তিনি তার শ্বশুরবাড়িতে যান। সেখানে যারা নেতাকর্মী ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন আসলে যে আজ থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন। এবং আমরা সকাল থেকেই এখানে রয়েছি সিলেট মহানগরীর যে আলিয়া মাদ্রাসা মাঠ, এখানে আমরা দেখছি যে লাখ লাখ জনতার জনস্রোত এবং গতকাল রাত থেকেই কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন এবং তারা এখানে অনেকে রাত্রি যাপন করেছেন এবং সকাল থেকেই কিন্তু সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এখানে নেতাকর্মীরা আসছেন। কেউ
বাসে করে, কেউ ব্যক্তিগতভাবে, আবার অনেকে মিছিল নিয়ে কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠের দিকে আসতে শুরু করেছেন। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় পর তারেক রহমান এখানে আসছেন, তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণায় তিনি এখান থেকে শুরু করবেন, এই জন্য এখানে সবাই আসলে আপ্লুত, সবাই উচ্ছ্বসিত, এবং আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস এখানে প্রকাশ পেয়েছে, এবং তারা বলছেন যে তারেক রহমান আজকে যেই তার ভাষণ দিবেন এবং সেই ভাষণের মাধ্যমে তারা পরবর্তীতে নির্বাচনী যে কার্যক্রম, পরবর্তীতে তার নির্বাচনের যে প্রচারণা, সবকিছুই কিন্তু এখানে তার দিক নির্দেশনা অনুসারে তারা পরবর্তীতে এই তার কথা মেনেই চলবে। সকাল 10টার অর্থাৎ কিছুক্ষণ পরই আসলে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, এবং ঠিক 11টার পরে তিনি তারেক রহমান এই মঞ্চে ওঠার কথা রয়েছে, এবং 11:30টায় তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছে। তারপর তিনি সিলেট থেকে মৌলভীবাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন, এরপর তিনি হবিগঞ্জে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন। এছাড়া আরো মোট 6টি জেলায় কিন্তু আজকে তার নির্বাচনী প্রচারণা এবং সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের যাওয়ার কথা রয়েছে। আমরা এখন এখানে দেখছি যে নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, আসলে মাঠে জায়গা হচ্ছে না। কিছুক্ষণ পর তারেক রহমান আসবেন এবং সেই আশায় এবং তাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন অন্তত 1973 জন। বুধবার নির্বাচনী প্রতীক পেয়েছেন তারা। এবার ঢাকা 12 আসনে সর্বোচ্চ 15 জন এবং পিরোজপুর 1 আসনে লড়াইয়ে আছেন সর্বনিম্ন 2 জন প্রার্থী। বিএনপি ও জামায়াতের নেতৃত্বে দুটি বড় জোট হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। মঙ্গলবার ভোটের মাঠ থেকে 305 জন প্রার্থী সরে যাওয়ার পর আসন্ন নির্বাচনে ভোটের মাঠে রয়েছেন 1973 জন। এর মধ্যে 51টি রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও রয়েছে শতাধিক স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জনমত জরিপ বলছে এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। শরিকদের সাথে জোটভুক্ত হয়ে আসন সমঝোতা করেছে দুটি দলই। তবে জোট করলেও প্রথমবারের মতো নিজ নিজ প্রতীকে ভোট করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এবার প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সংশোধিত আইনের কারণে কোথাও একক প্রার্থী থাকলে তাকে লড়তে হবে না ভোটের সঙ্গে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় অন্তত 31টি আসনে প্রার্থী আছেন 10 বা তার বেশি। ঢাকা 12 আসনে সর্বোচ্চ 15 এবং পিরোজপুর 1 আসনে সর্বনিম্ন 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার বিভিন্ন আসনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন ঢাকা 17 আসনে, জামায়াতের আমির শফিকুর রহমান লড়ছেন ঢাকা 15 আসনে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা 11 আসনে। রাজনৈতিক দলের বাইরেও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা 9 আসনে তাসনিম জারা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানা, কিশোরগঞ্জ 5 আসনে হাসনাত কাইয়ুম এবং বরিশাল 5 আসনে ফয়জুল করিম ও মনীষা চক্রবর্তী সহ বেশ কিছু প্রার্থী। তফসিল অনুযায়ী 12 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার দক্ষিণখানে হোস্টেলে মেধাবী যুবক খালেদুজ্জামাল অভ্রর মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে। পুলিশ আত্মহত্যা বললেও ঝুলন্ত মরদেহ হাঁটু পর্যন্ত লেগেছিল বিছানায়, আর মুখের ভেতরে ঢোকানো ছিল গামছার একটি অংশ। পুলিশের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ করেছে অভ্রর পরিবার। খালেদুজ্জামান অভ্রর মৃত্যু নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। 12 ডিসেম্বর বেলা 3:30টায় খালেদুজ্জামাল অভ্রর বড় ভাই মোহাম্মদ নুরুজ্জামানকে ফোন করেন দক্ষিণখান থানার এসআই জাহাঙ্গীর আলম। ঘটনাস্থলে পৌঁছার পর তাকে মোবাইল ফোনে ধারণ করা অভ্রর ভিডিও দেখানো হয়। গলায় লাইলনের বেল্ট, মুখমণ্ডল লাল গামছায় ঢাকা। এর একটি অংশ তার মুখের ভেতরে ঠাসা, যা আত্মহত্যার লক্ষণ নয় বলে মনে করেন নুরুজ্জামান। অভ্রর পরিবারের সদস্যদের অভিযোগ, ফরেনসিক প্রটোকল ছাড়াই গুরুত্বপূর্ণ আলামত গামছাটি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীরের উপস্থিতিতে সরিয়ে ফেলা হয়। অভ্রর ল্যাপটপটি হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে না দিয়ে নিজেদের জিম্মায় রাখে। পুলিশ এ বিষয়ে প্রথমে কোনো তৎপরতা দেখায়নি। এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন হোস্টেল ম্যানেজার।
ল্যাপটপটা নিয়ে আসছে, পরে ওখানে ভাইয়া তেমন কথা হয় না, তখন ওই ছেলে বলছে যে আচ্ছা আমি ভাই আপনার সাথে আমি নিচে এসে কথা বলি। পরে সে আসছে, নাইসা আমরা স্যার ছিল এখানে বসে অনেকক্ষণ মতো ভিতরে অনেকক্ষণ কথা বলছে, তার সমস্যাগুলো বলছে যে কী করবে, এগুলো সে বলছে আর কি। বলছে তখন সাড়ে তাকে বলছি আপনার ল্যাপটপটা নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে না থাক আমি যখন চলে যাবো একসাথে নিয়ে যাবো, তখন বলা হয়েছিল সে তখন নেয় না, সেই পারপাসে আমার এখানে ল্যাপটপটা ছিল। এবার আসা যাক সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রসঙ্গে। এতে দেখা যায় 10 ডিসেম্বর রাত 12টায় অব্র তার কক্ষ থেকে বেরিয়ে পানি নিয়ে আবার প্রবেশ করেন। এটি ছিল তার কক্ষে প্রবেশের শেষ দৃশ্য। 11 ডিসেম্বর সিসিটিভির C12 কক্ষের সামনের ক্যামেরা, 4 তলার এবং নিচতলার ক্যামেরার সকাল 7টা 6 মিনিট 38 সেকেন্ড থেকে 7টা 28 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত ফুটেজ নেই। হোস্টেলে দারোয়ান ঝাড়ু দেওয়ার নাম করে উপরে উঠছেন, কিন্তু নামার ফুটেজ নেই। পরে নিচতলায় তাকে এলোমেলো অবস্থায় দেখা যায়। একই দিন 3টি ক্যামেরার বিকেল 4টা 30 মিনিট 15 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা 7 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত ফুটেজ নেই। এছাড়া 12 ডিসেম্বর রাত 2টা 1 মিনিট 3 সেকেন্ড থেকে 2টা 6 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত কক্ষ, সিঁড়ি ও নিচতলার ক্যামেরার ফুটেজ নেই। এই ফুটেজগুলো যখন মিসিং তখনই ঘটনাগুলো ঘটানো হয়েছে। যদি এরকম কেউ বলে থাকে যে তার মৃত্যু শুক্রবার দিন হয়েছে, কিছুক্ষণ আগে, আমি জানার কিছুক্ষণ আগে হয়েছে, তাহলে জিনিসটা আমার কাছে আরো প্যাথেটিক। আমার ভাইকে 1.5 দিন ধরে বা একটা দিন পুরা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল, যেখান থেকে তাকে আস্তে আস্তে সে তার তিলে তিলে মৃত্যুবরণ করে। সিসিটিভি ক্যামেরার ছবি কেন নেই এ বিষয়ে কথা বলেছেন হোস্টেল কর্তৃপক্ষ ও মামলার তদন্ত কর্মকর্তা। আমার এখানে 45 দিনের ব্যাকআপ থাকে। সো যদি কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি চলে যায়, সেক্ষেত্রে সিসিটিভির ব্যাকআপটা থাকে না। তো এখন আপনারা এটা দেখতে পারেন, যখন সিসিটিভির ব্যাকআপ নাই তখন ওই এলাকায় কারেন্ট ছিল কিনা। এছাড়া আমার সিসিটিভি কখনো বন্ধ থাকে না, বন্ধ থাকার সুযোগ নেই। আমার হাত দেখছে যা আছে পুরোটাই দেও, ওনার দেখুক, কারণ ওনার ওরকম ইয়ে থাকলে উনি এগুলা আসতে পারে, এগুলা নিয়ে আসতে পারে, আমাদের তৈরি করতে পারে। আর একটা বিষয়, ওইখানে ওদের কারেন্ট থাকা না থাকার বিষয় থাকতে পারে। কিন্তু ঢাকায় ওই দিন কোথাও 1.5 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত তিনি বক্তব্য দিতে রাজি হননি। ঘটনার 1 মাসের বেশি হয়ে গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন না আসায় নিহতের পরিবারের সন্দেহ বাড়ছে। বিষয়টি নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে যোগাযোগ করলে বিভাগীয় প্রধান জানান তারা এখনো সব রিপোর্ট পাননি। ইনভেস্টিগেশনও পাঠাই পুলিশের কাছে, রিপোর্টও পুলিশ নিয়ে যায়, তো আমাদের আসলেই ওখানে কিছু করার নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজ গায়েব, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ না করা আর হোস্টেল কর্তৃপক্ষের সন্দেহজনক ভূমিকা সহ সার্বিক বিষয়ে অসন্তুষ্ট খালিদুজ্জামান অব্রর পরিবারের সদস্যরা। তারা উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। হোস্টেল কর্তৃপক্ষের কোনো ইনভলভমেন্ট হোক। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 5 সংসদীয় আসনের বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল। চট্টগ্রামে বুধবার সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CCRSBD আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সেমিনারে বক্তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে নানা দিক তুলে ধরেন। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে এই ইস্যুকে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আনার দাবি জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিভিন্ন জটিলতার কথাও তুলে ধরেন বক্তারা। উখিয়া টেকনাফের লোকজন আজকে এই রোহিঙ্গাদের কাছে জিম্মি হয়ে গেছে, তারা মাইনরিটি হয়ে গেছে ওখানে। আমরা প্রতিনিয়ত দেখছি এদেরকে ধরে পাহাড়ে নিয়ে যাচ্ছে, চাঁদা আদায় করতেছে, এই করতেছে সেই করতেছে। ওখানকার লোকজন আসলে এখন অসম্ভব একটা সামাজিক এবং আমাদের এমন যে সিকিউরিটি মানে শুধু সামরিক সমস্যা নয়, আমাদের অসামরিক জাতিগত যে সমস্যাগুলো আছে, রাষ্ট্রগত যে সমস্যাগুলো আছে, অর্থনৈতিক সাংস্কৃতিক নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে, এই ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো সব একত্রে বসার মতো মানসিকতা দেখিয়েছে? কারণ আমাদের যেই বর্ডারটা আছে উইথ মায়ানমার ইন টার্মস অফ রোহিঙ্গা ইনফ্লাক্স যেখান দিয়ে হয়, ইট ইজ নট সিকিউরড এট অল। এখানে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমরা দেখেছি, এবং এইটা যদি আমরা এখন কোনো কার্যকর ব্যবস্থা না নেই, এটা কিন্তু ভবিষ্যতে আরো
খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বেঁধে দেয়া 24 ঘন্টার সময় শেষ হচ্ছে আজ। এই সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা তা আইসিসিকে জানাতে হবে। উদ্ভূত অবস্থায় দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।